আরএল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কয়ারবার নিবেদিত দেশ সাম্প্রতিকে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্যাঞ্চলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। 7 জেলায় এখনও পানিবন্দী কয়েক লাখ মানুষ। ঢাকার বাইরে হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার। চিকিৎসা খাতের বিপুল অর্থ দেশ থেকে বের হয়ে যাচ্ছে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রান্তিক পর্যায়ে সেবা দেওয়ার আহ্বান। আজকের আলোচনার মূল বিষয়, চিকিৎসায় কেন বাইরে যাচ্ছে বৈদেশিক মুদ্রা। এই শিরোনামে কথা বলতে আমার সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি আছেন। আমি একটু তাদেরকে শুরুতে পরিচয় করে দিতে চাই। আমার সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার বেনজির আহমেদ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। আছেন ডাক্তার মোহাম্মদ সিরাজুস সালিকিন, সহযোগী অধ্যাপক, বক্ষব্যাধি সার্জন, থোরাসিক সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। দুজনকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি অধ্যাপক ডাক্তার বেনজির আহমেদ স্যার, আপনাকে দিয়ে একটু শুরু করি। আমাদের আজকের যে শিরোনাম, চিকিৎসায় কেন বাইরে যাচ্ছে বৈদেশিক মুদ্রা, আজকে প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যে প্রতিষ্ঠাবার্ষিকী, সেখানে আলোচনায় তিনি কিন্তু একই কথা বলেছেন, বিপুল অর্থ দেশ থেকে বের হয়ে যাচ্ছে। আসলে কেন বের হয়ে যাচ্ছে? প্রতি বছর আমরা যদি একটু পরিসংখ্যান দেখি, $5 বিলিয়ন বাংলাদেশ থেকে চিকিৎসা খরচ হিসেবে বাইরে চলে যাচ্ছে। এবং তিনিও বেশ কয়েকটি প্রশ্ন রেখেছেন, দেশের মানুষের এই চিকিৎসা আমরা কেন দেশে করাতে পারবো না, আমরা কেন মানুষের আস্থা অর্জন করতে পারবো না। এই প্রশ্নগুলো প্রধানমন্ত্রী, আমিও একই প্রশ্ন আপনার কাছেও রাখতে চাই, একটু উত্তরগুলো জানতে চাই। ধন্যবাদ। না, এটা তো সত্যি যে আমাদের দেশ থেকে প্রচুর লোক বাইরে যাচ্ছে চিকিৎসা নিতে। শুধু যদি ভারতের কথা ধরেন, আমরা যদি ভারতে যে ভিসা সেন্টার আছে সেখানে যদি দেখি, অসংখ্য লোক এবং নানাভাবে ভারতে যায়, সড়ক পথে, বিমানে, নানাভাবেই যাচ্ছে। জি। এছাড়া অন্যান্য দেশেও যায়, থাইল্যান্ডে যায়, সিঙ্গাপুরে যায়। তো এখন আমরা মোটামুটি 2-3টা কারণ নিয়ে আসতে পারি। একটা হলো, মানুষ চিকিৎসা নিতে বাইরে যায়, তার মানে হলো যে তারা আমাদের দেশে যে চিকিৎসাটা পায় সেটার চেয়ে একটু ভালো চিকিৎসা পেতে চায়। এইটা একটা কারণ বলা যায়, যে কারণে তারা যেতে চায়। অনেক সময় যে আমাদের অর্থবিত্তের কারণে মানুষ, তাদের যে ক্রয় ক্ষমতা বেড়ে গেছে, তারা যে স্বাস্থ্যটা আরও ভালোভাবে ক্রয় করতে পারে, এটাও অনেক সময় আমরা দেখেছি, এটার কারণেও যায় যে সেই চিকিৎসাটা তো এখানে আছে, কিন্তু তার যেহেতু অর্থবিত্ত আছে, সুতরাং তিনি ভাবছেন আমি বিদেশে যে এই চিকিৎসাটা নেব। এটাও আমরা দেখি। আর একটা কোনো ক্ষেত্রে আমাদের রোগীরা বাংলাদেশে, তারা এই বাংলাদেশের পরীক্ষা নিরীক্ষা থেকে শুরু করে নানা কিছুতে যখন অসামঞ্জস্য পায়, অর্থাৎ এক এক হাসপাতালে এক এক ধরনের রিপোর্ট হয়, এক এক চিকিৎসক এক এক ধরনের তার সমস্যার কথাটা ব্যাখ্যা করেন, বা তার কি সার্জারি করবেন বা কি ব্যবস্থাটা নেবেন, এটা যখন ভিন্ন হয়, তখন তারা একটা বিকল্প হিসেবে ভারতে যেতে চায় বা অন্যান্য দেশগুলোতে যেতে চায়। তো আসলে আমাদের একটা কথা বলতে হবে, বাংলাদেশ ছোট দেশ হতে পারে, কিন্তু জনসংখ্যা বিশাল, 18 কোটি মানুষ। এই 18 কোটি মানুষের যে স্বাস্থ্য চাহিদা, এবং সেটা যদি আমরা নানা ধরনের স্বাস্থ্য চাহিদা বলি, নানা ধরনের মানে বলতে চাচ্ছি আমি সাধারণ স্বাস্থ্য চাহিদা, প্রাত্যহিক যেগুলো নানা রোগ হয় ছোটোখাটো, এগুলোর একটা চাহিদা আছে। তারপরে কিছু আছে যে একটু বড় স্বাস্থ্য চাহিদা, অপারেশন করতে হবে বা এরকম কিছু। আর কিছু আছে বিশেষায়িত স্বাস্থ্যসেবা চাহিদা। এই চাহিদাগুলো পূরণ করার জন্য যে চিকিৎসক দরকার, সেইটা আমাদের আসলে নেই। যদিও আপাত দৃষ্টিতে মনে হয় যে বাংলাদেশে এখন চিকিৎসকের সংখ্যা কম না বা যথেষ্ট আছে, কিন্তু যদি আমরা এটাকে ভাগ করে নিই, যেমন বিশেষায়িত সেবার জন্য যারা বিশেষজ্ঞ, তাদের কথা যদি ধরি, যেমন আমাদের এখানে আজকে যে আলোচনায় আছেন উনি কার্ডিও-থোরাসিক সার্জন, তো ওনার কথা যদি আমরা চিন্তা করি, এই ধরনের বিশেষজ্ঞ আমাদের কতজন আছেন, কিন্তু তার যে চাহিদাটা, সেই চাহিদাটা অনেক বেশি। তো চাহিদাটা, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, আমাদের অর্থনীতিতে যে কথাটা খুব প্রচলিত, এখানেও এটা তাই। যেহেতু ডিমান্ড অনেক বেশি, সেই তুলনায় আমাদের সেবা দানকারী এই বিশেষায়িত সেবা চিকিৎসকদের সংখ্যা কম। সুতরাং সেক্ষেত্রে 2-3টা ঘটনা ঘটে। একটা হয় যে দেখা যায় যে চিকিৎসকরা, ওই বিশেষায়িত চিকিৎসকরা একটু ভালো চিকিৎসা দেন, যাদের উপর আস্থা আছে মানুষের, তাদের উপর অত্যধিক চাপ পড়ে যায়।
দেখা যায় কোনো কোনো আমাদের বিশেষায়িত চিকিৎসক আছেন যিনি বিকেল থেকে রাত্রি মধ্যরাত অবধি রুগী দেখেও শেষ করতে পারেন না, তার চাহিদা এত বেশি রোগী। এখন এটাতে যে ঘটনাটা ঘটে যে এত রুগী দেখতে গেলে সেবার মানটা একটু কম হয়। যেরকম আমাদের রুগীদের একটা কমন কমপ্লেন যে ডাক্তাররা কথা বলেন না। জি এখন আপনি বলেন যে বিকেল থেকে মধ্যরাত অবধি যদি 200-300 রুগী দেখেন, জি তাহলে একটা রুগীকে কতটুকু সময় দিতে পারবেন? আসলে সম্ভব হয় না। এবং মানুষ তো একটা মেশিন না, মানুষের শ্রান্তি ক্লান্তি আছে, তাকে অফিস করতে হয়, হাসপাতালে তাকে সার্জারি করতে হয়, তার ঘুমের ব্যাপার আছে। এগুলো মিলিয়ে এই যে অসন্তুষ্টি এবং কোনো কোনো ক্ষেত্রে ভুল ডায়াগনোসিস করা, ভুল চিকিৎসা দেওয়া, এগুলোর পরিণামে আমাদের লোক বহির্মুখী হয়েছে। এবং আরও একটা কথা এখানে আনতে হয় যে চিকিৎসা ব্যয়টাও একটা ব্যাপার দাঁড়িয়েছে। বিশেষ করে ভারতের সঙ্গে যদি আমরা তুলনা করি, তাহলে অনেক সময় দেখা যায় যে গ্রাম থেকে কোনো রুগী ঢাকায় এসে, ঢাকায় থাকা খাওয়া চলা ফেরা চিকিৎসা ব্যয় এগুলোর সঙ্গে তুলনা করে ভারতে যে, ভারতের পশ্চিমবঙ্গ বা এরকম কিছু কিছু এলাকা আছে যেখানে যে তারা কম দামে হোটেলে থাকতে পারা, অন্যান্য চিকিৎসা ব্যয় কম হওয়া, সব মিলিয়ে দেখা যায় যে গ্রাম থেকে ঢাকায় এসে যে চিকিৎসা খরচটা হয়, বাংলাদেশ থেকে ভারতে গেলেও সেই একই পরিমাণ বা তার চেয়েও কখনো কখনো কম চিকিৎসা ব্যয় হয় বলে রুগীরা কখনো কখনো বলে থাকেন। এটাও একটা ব্যাপার। এগুলো মিলিয়ে আমাদের একটা, এটা বলা যায় এইভাবে যদি আমরা সামারাইজ করি, যে একটা অনাস্থা কিছুটা দাঁড়িয়ে গেছে আমাদের চিকিৎসা ব্যবস্থার প্রতি কোনো কোনো মানুষের, সকলের তা বলি না। এখনও অসংখ্য মানুষ বাংলাদেশেই চিকিৎসা নেন, কিন্তু কিছু কিছু মানুষের তাদের অনাস্থার একটা জায়গা আসছে। এই অনাস্থা থেকে এবং আর্থিক ব্যাপার, সন্তুষ্টি, এগুলো মিলিয়ে মানুষ যে বহির্মুখী হয়েছে তাতে আসলেই যে প্রধানমন্ত্রী যে বলেছেন যে বিশাল সংখ্যক একটা আমাদের খুব গুরুত্বপূর্ণ বৈদেশিক মুদ্রা বাইরে চলে যাচ্ছে, এটা আসলে কাঙ্ক্ষিত না। তবে এইটা দূর করতে হলে আমাদের সামগ্রিক একটা পরিকল্পনা নিতে হবে। একদিকে চিকিৎসক বাড়াতে হবে, পাশাপাশি যাতে চিকিৎসাটা আরও আমরা মানসম্মত দিতে পারি, আমাদের ল্যাবরেটরি ডায়াগনোসিস যেগুলো, পরীক্ষা নিরীক্ষা যেগুলো হয় সেগুলো যাতে মানসম্পন্ন হয়। আমরা ওভারঅল যদি বাংলাদেশের চিকিৎসার মান বাড়াতে পারি এবং এইটা যদি আমরা শুধু রাজধানী বা বড় বড় শহরগুলোতে সীমাবদ্ধ না রেখে আমাদের সকল জেলায় যদি মানসম্পন্ন এবং উচ্চতর যে চিকিৎসা চাহিদা সেগুলো যদি দেয়া যায় এবং উপজেলা এবং তৎনিম্ন পর্যায়ে আমরা যদি সাধারণ চিকিৎসাগুলো বেশিরভাগ দিয়ে ফেলতে পারি এবং এইটা দিয়ে যদি এমন একটা পরিস্থিতি হয় যে মানুষ বাংলাদেশেই চিকিৎসা নিতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, তারা এখানেই কম পয়সায় চিকিৎসা নিতে পারবেন, এইটা যদি হয় তাহলে এই বৈদেশিক মুদ্রার যে বাইরে যাওয়ার চিকিৎসাজনিত কারণে প্রবণতা সেইটা কমিয়ে আনা যাবে। ধন্যবাদ স্যার। আমি আপনার কাছে আবারও আসবো এই বিষয় নিয়ে। আমি একটু ডাক্তার মোহাম্মদ সিরাজুল সালেকের আপনার কাছে আসি যে আমরা আমাদের হাসপাতাল কিংবা আমাদের চিকিৎসকদের উপর কেন নির্ভর করতে পারছি না, মানে আমাদের ঘাটতি বা দুর্বলতার জায়গাগুলো কোথায়, যেখানে আসলে প্রতি বছরই $5 বিলিয়ন দেশের বাইরে চিকিৎসা খাতে খরচের জন্য চলে যাচ্ছে? ধন্যবাদ। আমি স্যারের কথা আমি একটু দ্বিমত করে এটা বলবো, যখন করোনা ছিল আমাদের দেশে সারা বিশ্বের সাথে, তখন কিন্তু দেশের বাইরে যেতে পারছিল না, চিকিৎসা কিন্তু আমরা দিয়েছি এবং এমন কোনো নিউজ আমরা দেখিনি বা আপনারা হয়তো বলেননি যে ওই 2 বছর বা 3 বছর বা একটা বছরে প্রচুর রোগীর ভুল চিকিৎসা হয়ে মারা গেছে বা চিকিৎসা হয়নি বা তারা চিকিৎসাকে আটকে রেখেছিল, তা কিন্তু হয়নি এরকম কিছু। বা গত 2 বছর যখন ইন্ডিয়ান ভিসা বন্ধ ছিল, মানুষ কিন্তু যেতে পারছিল না। থাইল্যান্ড বা চীনে চেষ্টা করেছে কিন্তু সেভাবে তারা পারেনি যেতে। সেই চিকিৎসা কিন্তু আমরা দিচ্ছি এখনও। তাতে কিন্তু খুব বেশি লোকের কাছে শুনিনি আমরা, বা আপনারা বলছেন না যে এখন না যেতে পারার কারণে অনেক রোগী চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছে। তারপরেও অনাস্থা একটা আছে। আর আপনি যদি আমাকে বলেন যে আপনাদের দিক থেকে কি সমস্যা, আমি বলবো যে
আমাদের দেশে চিকিৎসা একটা বড় অংশ রোগীদেরকে যখন ব্যয় করতে হয় যে দিতে হয় পকেট থেকে দিতে হয়। যদি ইন্ডিয়ার কথা বলি, ইন্ডিয়া একটা বড় অংশ অনেক জায়গাতে কিন্তু এখন ওদের হেলথ ইন্স্যুরেন্স চলে এসছে। যার যেরকম আয় সেভাবে প্রিমিয়াম দিয়ে দিয়ে সেই একটা সাপোর্ট পাচ্ছে, এবং আমি মনে করি এটা খুব জরুরি। আমাকে যদি বলেন, আমি কাজ করছি লাং ক্যান্সার নিয়ে বা খাদ্যনালী ক্যান্সার নিয়ে কাজ করছি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে, এবং অনেক রোগী আমরা পাই, সে যখন আমাদের কাছে আসে তাকে যখন বলি একটা টেস্ট করতে হবে, সেটা ঢাকা মেডিকেল কলেজেই হবে, সরকারি কম খরচে হবে, এমন রোগীও আমরা পাই তারা সেটাও করতে পারে না। তো এটা যদি তারা একটা হেলথ ইন্স্যুরেন্স পেত, থাকতো তার কাছে, সে কিন্তু নিশ্চিত তার কাছে আসতো, আমি যে টেস্টটা তাকে দিতাম সে বলতে হ্যাঁ আমি করতে পারবো, বা আমারও মনে হতো যে আমার যাতে লাগবে একটা টেস্ট করা বা দেখার জন্য রোগীকে আমি নিশ্চিত দিতে পারতাম। এদেশে ডক্টরদেরকে কিন্তু যখন চিকিৎসা করতে যাই চিন্তা করতে হয় রোগীর সক্ষমতা কতটুকু আছে, সে দিতে পারবে কিনা, সে দিতে পারবে কিনা, আমাকে অনেক কিছু চিন্তা করতে হয়। তো সব কিছু এত ভেবে চিকিৎসা করা কিন্তু একটু জটিল, কঠিন। শুধু ডক্টরদের চিকিৎসা সেবার অবহেলা আছে এটা ভাবে বলাটাও ঠিক না। আবার যদি বলি যে দেশে মানুষ এখন ইন্টারনেটের মাধ্যমে সব কিছু দেখতে পাচ্ছে, দেশের বাইরে চিকিৎসা উন্নত হয়ে গেছে বা সার্ভিস আরও ভালো হয়ে গেছে, এটা তাদের একটা আগ্রহ তৈরি হয়ে যায়। উনি স্যার যারা বললেন যে এখন মানুষের আর্থিক ক্ষমতা বেড়ে গেছে, তারা চাচ্ছে একটু আচ্ছা আমি দেশের বাইরে একটু দেখে আসি। আবার অসামঞ্জস্যতাও আছে স্যার যেটি বলছেন। হ্যাঁ, আমি বলবো না যে একেবারে নাই, তা না, আছে। এখানে আসলে শেষ কথা এটি যে আমাদেরকে সব কিছু ঠিক করতে হলে এটা সামগ্রিক একটা বিষয়, এটা শুধুমাত্র চিকিৎসকের দৃষ্টিতে দেখলে হবে না, এটা একটা বহুমাত্রিক একটা কাজ করে নিয়ে সেটা ঠিক করতে হবে। একদম গ্রাম থেকে রোগীটা আমার কাছে আসবে, রেফার সিস্টেম করে সে যদি আসতে পারতো, সে যদি চিকিৎসাটা যদি তার একটা ইন্স্যুরেন্স কাভার থাকতো, এবং একজন ডক্টর কটা রোগী দেখতে পারবে এটা যদি ঠিক করে দেওয়া থাকতো, অনেক কিছু কিন্তু দেখে জড়িত। আমাদের ঢাকা মেডিকেল কলেজে আউটডোরে একজন চিকিৎসক আউটডোরে একটা রোগী দেখছেন প্রায় 3 ঘন্টা বা 4 ঘন্টায় 150 থেকে 200 বা 300 মতো দেখছেন। একজন রোগী যখন ভিতরে যায় আমার কাছে আসে, যখন সে চায় আমাকে ডক্টর সময় নিয়ে দেখবে, ঠিক উল্টো দিকে যখন যে বাইরে যারা বসে আছে তারা কিন্তু চাচ্ছে আমাকে তাড়াতাড়ি দেখে দেন। এই যে চাপ, এটা কিন্তু আমাদের সামলাতে হচ্ছে। তো স্বাভাবিকভাবে একটা চাপ নিয়ে প্রতিদিন কাজ করা কিন্তু সহজ না। তার মানে কি চিকিৎসকের ঘাটতি বলছেন? চিকিৎসকের ঘাটতি কিংবা হাসপাতালের যেমন আছে, ঘাটতি? এটা ঠিক ওরকম না যে ওই রোগী যদি ঢাকা মেডিকেল কলেজে না এসে তার চিকিৎসা উপজেলা করতে পারতো, সেরকম যদি ব্যবস্থা করা যেত, ডক্টর প্রতিদিন কয়টা রোগী দেখবেন সময় ভাগ করে দেওয়া যেত, তাদের কিন্তু চিকিৎসাটা আরও সহজ সুন্দরভাবে করা যেত, তাড়াহুড়ো হতো না। আমি সময় নিয়ে শুনতে পারলাম, সময় নিয়ে আমি তাকে ওষুধ দিতে পারলাম। এগুলো সব কিছু নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে। শুধু ডাক্তার কম আছে বা আমাদের ঘাটতি আছে মেধার, এগুলো একতরফা বলে এটাকে। মেধার ঘাটতি কথা বলছি না, কিন্তু চিকিৎসক সংখ্যা কি কম কিনা? হ্যাঁ, যে অবশ্যই বিপুল কম। পরিমাণ জনগোষ্ঠী আছে, অবশ্যই কম, তাই তো চাপ বেশি হচ্ছে। এই জন্য তো একজন ডক্টরকে 2-3 রোগী দেখতে হচ্ছে। কিন্তু আবার কোন কোন ক্ষেত্রে স্যার যেটা বললেন যে বিভিন্ন রিপোর্টের অসামঞ্জস্যতা দেখি, এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল এখানে কিংবা বাংলাদেশ আসলে থেকে ভারতের জায়গায় যদি রিপোর্টে একরকম আরেক রকম এরকম আসছে। এখানে টেকনিক্যাল কিছু এরর আছে, যেটা জন্য যারা যোগ্য ব্যক্তি সেই যোগ্য জায়গায় রাখতে হবে। জি, এবং এইটা আমাদের স্বাস্থ্য দপ্তর লক্ষ্য রাখেন, মন্ত্রণালয় লক্ষ্য রাখে, এগুলো অভিযান চলে। এর কিছু ভুল ত্রুটি অবশ্যই আছে, কিন্তু তারপরেও রোগীদের ক্ষেত্রেও আমি বলবো আস্থা আনতে গেলে আমাদেরকে যেমন কাজ করতে হবে স্বাস্থ্যসেবাদের ক্ষেত্রে, তেমনি রোগীদেরকে আস্থা রাখতে হবে যে হ্যাঁ আমি এখানে যাচ্ছি, চিকিৎসক ভুল চিকিৎসা দিচ্ছেন না, দিবেন না আমাকে, এবং এটা সব দিক থেকে মিলিয়ে কাজ করতে হবে। আমি একটু অধ্যাপক ডক্টর বেনজির স্যার আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই যে হাসপাতালগুলোর আসলে পেশাদারিত্বের জায়গা আপনি ঘাটতি দেখেন কিনা। আমি একটু বিরোধী থেকে এসে আপনার এই প্রশ্নের উত্তরটি আমি নিতে চাই। প্রিয় দর্শক, আড়াই ল্যাঙ্গুয়েজ চ্যানেল স্কয়ার নিবেদিত দেশ সাম্প্রতিক নিচে একটি ছোট্ট বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকবেন। আড়াই অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার নিবেদিত দেশ সাম্প্রতিক আরও একবার স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর বেনজির আহমেদ স্যার। আপনার কাছে প্রশ্ন ছিল যে আমাদের বেসরকারি হাসপাতালগুলো বা সরকারি হাসপাতালগুলোর কথাও যদি বলি, সেখানে কি পেশাদারিত্বের ঘাটতি দেখেন কিনা? আমরা যে প্রসঙ্গ নিয়ে আলোচনা করছিলাম যে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশের বাইরে চলে যাচ্ছে, মানুষ বিদেশে চিকিৎসা নিতে একটু বেশি অনেকটা আগ্রহী হয়ে উঠছে, সেই জায়গা। আসলে পেশাদারিত্ব বলতে তো দুটো জিনিস আসবে। একটা হলো যে সাবজেক্ট স্পেসিফিক প্রফেশনালিজম, অর্থাৎ যে সাবজেক্টের চিকিৎসক তার ওটাতে দক্ষতা বা পেশাদারিত্ব কতটুকু।
এইটা মোটামুটি যদি আমরা বাংলাদেশের কনসালটেন্টদের কথা চিন্তা করি, বিশেষজ্ঞদের কথা চিন্তা করি, এই ঘাটতি খুব নেই। বাংলাদেশের চিকিৎসকদের সুনাম আছে এই পেশাদারিত্বের ব্যাপারে, যে যেটাতে আছেন তারা সেইটা যে সেবাটা দেন সেইটাতে খুব বেশি ঘাটতি আছে, অন্তত বিশেষজ্ঞ পর্যায়ে। আমাদের তো কোনো কোনো বিশেষজ্ঞ আছেন যারা এশিয়া মানের, অর্থাৎ এশিয়ার ভালো চিকিৎসকদের মানের। এবং আমাদের যে ডিগ্রিগুলো আছে মেডিকেল সায়েন্সে, এফসিপিএস, এমডি, এমএস বা অন্য যে ডিগ্রিগুলো আছে, সেগুলো যারা পাশ করে আসেন তারা যে পদ্ধতিতে আসেন, এবং আমাদের বিশেষত সরকারি মেডিকেল কলেজগুলোতে যারা পড়াশোনা করেন, বড় বড় মেডিকেল কলেজগুলোতে, তারা এত রোগী দেখেন, এত রোগী বেশি, যে তার ফলে তাদের শেখাটা ঘাটতি খুব নেই। আমি কিন্তু কিছু প্রাইভেট মেডিকেল কলেজ এবং নতুন সরকারি মেডিকেল কলেজগুলোর কথা বলছি না, সেখানে ঘাটতি আছে। তো সুতরাং তাদের যে শেখাটা সেইটা মোটামুটি মানসম্মত, এবং তাদের চিকিৎসাও উড়িয়ে দেয়া যায় না, তাদের সেই পেশাদারিত্বটুকু আছে। কিন্তু আপনি বোধহয় নিয়ে এসছেন এই বিষয়টাকে এখানে, সেবার যে ম্যানেজমেন্টের জায়গাটা, জি জি, সেবার যে একটা হাসপাতালে রোগী ম্যানেজমেন্ট। আপনি যদি ঢাকা মেডিকেল কলেজের কথা চিন্তা করেন, এখানে আমাদের যে ক্যাপাসিটি তার 10 গুণ, 20 গুণ, 30 গুণ রোগীও থাকে। আউটডোরে বলেন, ইনডোরে বলেন, ইমার্জেন্সিতে বলেন, সবখানেই তাই। এখন আপনার প্রশ্ন হলো যে এখানে যত রোগী আসে তাদেরকে আমরা কি সেইভাবে ম্যানেজ করতে পারি না, তা পারি না। এটা আমাদের একটা দুর্বলতা, একেবারে সর্বোচ্চ মেডিকেল কলেজ থেকে শুরু করে একেবারে উপজেলা পর্যন্ত, যে আমরা ম্যানেজমেন্টটা ভালো করতে পারছি না। এখন ম্যানেজমেন্টটা কেন ভালো করতে পারছি না, এইটা কিন্তু একজন চিকিৎসকের উপর নির্ভর করে না। ডক্টর সালেহিন যেটা একটা বলছিলেন, যে আমাদের চিকিৎসকরা অনেকেই আছে যারা সারা দিন রাত সেবা দিয়ে যাচ্ছে। তারা কোনো ইভেন ঈদের ছুটি বা এই ধরনের ছুটিগুলোতেও তারা কাটাতে পারে না, তারা সেবা দিয়েই যাচ্ছে। তারপরেও একটা উপজেলায় যদি চিন্তা করেন, আউটডোরে হয়তো দেখা গেল যে একজন ডাক্তারের 50, 60, 70, 80 জন রোগী দেখতে হচ্ছে, সেটা 2-3 ঘন্টার মধ্যে, যেটা আদৌ সম্ভব না। তাহলে এখানে যে ম্যানেজমেন্টের বিষয়টা, সেটা কিন্তু ওই চিকিৎসকের হাতে না, এটা হলো ওই হাসপাতালের যিনি প্রধান, আমাদের উপজেলা যদি বলি, উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার, ওনার উপরে এটা। এবং ওনার উপরেও পুরোটা যায় না, যে উনি চাইলেই যে হাসপাতালে রোগী বেশি, আমার ওষুধ বেশি লাগবে, উনি চাইলেও সেই পরিমাণ ওষুধ কিনতে পারবেন না। ওনার যেটুকু বরাদ্দ আছে ওনাকে ওইটুকুই সীমাবদ্ধ থাকতে হবে। সেই বরাদ্দ যদি কোনো উপজেলার চাহিদার সমান হয় তাহলে রোগী ওষুধ পাবে, কিন্তু রোগী যদি বেশি হয় তাহলে কিন্তু এটা দিতে পারবে না। আরেকটা দিক আছে যেটা আপনি বোধহয় একটু সেটার দিকে দৃষ্টি দিতে বলছেন, সেটা হলো যে আমরা অনেক সময় হাসপাতালটাকে ওন করতে পারছি না। এটা একটা বিষয় আসে কোনো কোনো ক্ষেত্রে। আমাদের সরকারি চিকিৎসক যারা আছেন, বিভিন্ন হাসপাতালে চাকরি করেন, তাদের দুটো সত্তা। একটা হলো সরকারি চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেয়া, আরেকটা তারা প্রাইভেট প্র্যাকটিস করেন। এই দুটো সত্তাকে মিলিয়ে অনেক সময় অনেকে ঠিক মতো ব্যালেন্স করতে পারেন না। তার হাসপাতালে, সরকারি হাসপাতালে সেবাটুকু যেটুকু দেন বা যেভাবে ওন করার কথা সেভাবে ওন না করে বেসরকারি তার যে প্রাইভেট প্র্যাকটিসটা, সেইখানে তারা বেশি ওন করেন, তারা বেশি সময় দেন, বেশি মনোযোগ দেন। এই দিকটা একটা আছে। এই ঘটনার ফলে আমাদের কোনো কোনো হাসপাতালে আমরা কিছু অনিয়ম দেখতে পারি, কিছু অপর্যাপ্ত চিকিৎসা সেবা দেখতে পারি। এই ব্যাপারটা আছে সরকারি হাসপাতালগুলোতে। কেন এটি করেন? সরকারি হাসপাতালগুলো ততটা মনোযোগী হতে পারেন না, বেসরকারি হাসপাতালে মনোযোগী হন, এটা কেন আসলে? এইটার কারণটা হলো যে তার মূল যে আয়টা সেটা হয়তো প্রাইভেট প্র্যাকটিস থেকে আসে। সরকারি হাসপাতালে তার যে বেতনটা, আমাদের বাংলাদেশে তো চিকিৎসকদের বেতন অনেক বেশি না, হ্যাঁ, তারা যে মানের, সেই মানের তুলনায় তাদের বেতন অপ্রতুল, এক। 2 নম্বর হলো, যেহেতু তাদের প্রাইভেট প্র্যাকটিস করার সুযোগ আছে বাংলাদেশে,
সুতরাং তারা ওটা করেন এবং ওটাতে যেহেতু ইনকাম বেশি আসে সুতরাং একটু মনোযোগটা ওখানে বেশি আসে। এখান থেকে হচ্ছে উত্তরণের উপায় কি এই জায়গায়? এখানে উত্তরণ বিশ্বে উদাহরণ আছে, বিশেষ করে তুরস্কের কথা একটা উদাহরণ দিতে পারি। সেখানে যারা সরকারি চিকিৎসক তাদের দুটো অপশন দেওয়া হয়েছিল, যে আপনি এখানেই শুধু প্র্যাকটিস করবেন, আপনি বাইরে প্রাইভেট প্র্যাকটিস করবেন না। তারা একটা অপারেশন যদি সরকারি হাসপাতালে করে সাথে সাথেই তার অ্যাকাউন্টে ওই নির্দিষ্ট অপারেশনের জন্য যে চার্জ সেই চার্জটা চলে যায়। এতে দেখা গেছে, এবং রুগীও একটা দেখলে সেই রুগীর যে ফি নির্ধারিত আছে, যে যেমন ধরেন 100 টাকার মধ্যে চিকিৎসক পাবেন 40 টাকা, হাসপাতাল পাবে 40 টাকা, অন্যান্যরা 20 টাকা, এইভাবে একটা ভাগ করা আছে। এতে দেখা গেছে যে সরকারি হাসপাতালের যারা চিকিৎসক তারা আর বাইরে প্রাইভেট করতে যান না। কেন যাবেন? এখানে তারা আরামে করেন, দৌড়াতে হয় না, চিন্তা নাই এত, এখানেই করলো। এবং ধীরে ধীরে দেখা গেছে যে ওখানে প্রাইভেট ক্লিনিক, তারপরে আপনার ডায়াগনস্টিক সেন্টার, এগুলো কমে গেছে। এটা এটা একটা খুব ভালো উদাহরণ বিশ্বে, তুরস্কে, যে যদি এরকম একটা প্র্যাকটিস চালু হয়। বাংলাদেশেও এটা কোনো কোনো ক্ষেত্রে কিছু উদাহরণ হয়েছে, যেমন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে ওই যে বিকালে চিকিৎসকদের প্র্যাকটিস, মানে এখানেই প্র্যাকটিস, এগুলো কিছু উদাহরণ আছে, যে এটা খারাপ না। তবে এইটা যদি একেবারে সামগ্রিকভাবে করা যায়, যে একদম মোটা দাগে, যে যারা সরকারি চিকিৎসক তারা শুধু সরকারি সেবাই করবেন এবং তারা এর বিনিময়ে যেটা অর্জন করবেন সেটা বাইরে প্রাইভেট প্র্যাকটিসের চেয়ে কম না, বেশি কোনো কোনো ক্ষেত্রে। তুরস্কে এমন দেখা গেছে যে একজন সার্জন সারাদিন শুধু হাসপাতালেই থাকেন, শুধু অপারেশনই করতে চান। পরে এটা লিমিট করে দিয়েছে যে না, একজন অত্যধিক অনেক বেশি অপারেশন করলে তার কোয়ালিটি কমে যাবে। তখন একটা সিলিং বেঁধে দিয়েছে যে একদিনে এতটার বেশি করা যাবে না, কেননা তারা মজা পাচ্ছিলেন যে এখানে অপারেশন করলে আমার অ্যাকাউন্টে টাকা আসে, সুতরাং আমি এখানেই থাকি। তো এই উদাহরণও আছে যে হাসপাতাল মুখী করা। আমাদের ওইরকম সিস্টেম আনতে হবে টুডে অর টুমোরো, যে আমরা সেবাদানকারীদেরকে কিভাবে সরকারি হাসপাতালমুখী করতে পারি। সেটা যদি করতে পারি তাহলে আপনি যেটা বললেন পেশাদারিত্বের ব্যাপারটা, কিংবা আমি যেটা বললাম ব্যবস্থাপনার ব্যাপারটা, এটা অনেক উন্নত হবে। জি, এই বিষয়ে আমি আবারও আপনার কাছে আসবো। আমি একটু যেতে চাই ডাক্তার মোহাম্মদ সিরাজুল সালিকিন আপনার কাছে, যে প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম, সরকার এই নীতিতে সবার কাছে স্বাস্থ্য ও চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চান। এই সরকার একদম প্রথম থেকে বলে আসছে যে তারা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চান এবং প্রাথমিক চিকিৎসা ফ্রিতে দিতে চান। আজকে মাননীয় প্রধানমন্ত্রী এই কথা বলেছেন যে বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রান্তিক পর্যায়ে সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন। আসলে বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রান্তিক পর্যায়ে যেতে চান না কেন, আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ। হ্যাঁ, যেটা স্যার বললেন যে আসলে যদি চান না, একটা কারণ হচ্ছে যে সেখানে যখন একটা বিশেষজ্ঞ চিকিৎসা দিবেন, একটা যে চিকিৎসা দেওয়ার জন্য তার যে সাপোর্ট লাগবে সেটা কিন্তু সব জায়গাতে নেই। বা আরেকটা বিষয় হচ্ছে যে আমি একটা চিকিৎসা দিতে চাচ্ছি যেখানে উপজেলাতে গিয়ে একটা সার্জারি করতে চাচ্ছি, আমার দেখা যাবে যে আমার সেই সার্জারি করার মতন যে যা আরও লাগবে সাপোর্টের জিনিসপত্র সেটা ওখানে উপস্থিত নাই, বা একটা কম্পিটিশন যদি হয়ে যায় সেটা ম্যাচ করবার জন্য কিছু সাপোর্ট আমার নেই, এটা কিছু সমস্যা রয়ে গেছে। আরেকটা বিষয় হচ্ছে রোগীদের অংশে মনে হয় যে না, আমি এটা এখানে করাবো না, আমি একটা হায়ার সেন্টারে যাব। রোগীদের তেমন একটা চাহিদা থাকে। আর শুধু চিকিৎসা দিলেই হবে না, আমার চিকিৎসক যখন থাকবে তার আবাসন, তার পারিপার্শ্বিক সব কিছু তাকে দেখতে হবে, সেগুলো তাকে সাপোর্ট সার্ভিস দিতে হবে, সেটাও তৈরি করতে হবে। এবং যোগাযোগ ব্যবস্থা সেভাবে রাখতে হবে যেন আমার কোনো সাপোর্ট যদি কোথাও লেগে যায় এমার্জেন্সি, সেটা যেন আমি পেয়ে যাই। এমন বহু হসপিটাল আছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইয়াতে বাংলাদেশে, যেখানে অ্যাম্বুলেন্সগুলো ভাগার মতো পড়ে আছে, নষ্ট হয়ে গেছে, বা সেটা চালাবার মতো জ্বালানিও নাই। এটা আমরা জানি, অনেক জায়গায় এরকম আছে। এগুলো ঘাটতি পূরণ করতে হবে। এক্সরে মেশিন দেওয়া আছে, নষ্ট হয়ে আছে, বা টেকনিশিয়ান নেই, বা রিএজেন্ট চলে গেছে, নতুন করে আনা হয়নি। এগুলো সমস্যাগুলো দূর করতে হবে। তেমনি ডক্টর যখন থাকে তাকে সেভাবে ইনসেন্টিভ দিতে হবে। তাদের সে ডক্টর থাকবেন, সার্ভিসটা দেবেন। এবং তাই বলে এমন না যে আমি যে স্যার বলেন যে একদিনে 200-300 রোগী দেবো, তাও না। এটা লিমিট করে দেওয়া যেতে পারে যে আমি কটা রোগী দেখবো, কতটুকু কাজ করব। এবং যেটা স্যার বললেন যে যেটাকে বলি আমরা ইনস্টিটিউশনাল প্র্যাকটিস, আমি আমার স্বাস্থ্য কমপ্লেক্সেই বা আমার হসপিটালেই কাজ করতে চাই। আমি যদি করতে পারি, যে সব সার্ভিস আমাকে দেওয়া যায়, তখন কিন্তু আমি বাইরে দৌড়াদৌড়ি করবো না। কারণ বাইরে গিয়ে সারাদিন কাজ করবো, এক জায়গায় দৌড়াদৌড়ি করবো, সেই শ্রম দিয়ে যদি আমি এক জায়গায় কাজ করতে পারি,
আর কিন্তু খুব বেশি হোক বা কম সেটা ভাববো না, আমরা ভাববো যে আমার কিন্তু আসলে আরাম হচ্ছে, আমার সার্ভিসটা, আমি গেটিং দ্য সার্ভিস টোটালি কমপ্লিট পাচ্ছি এক জায়গা থেকে এবং আমার কোনো সমস্যা হচ্ছে না, তখন আমি কিন্তু আরও মন দিয়ে কাজটা করতে পারবো। এর এক বিষয়ে সবার সময় ভুলে যায়, স্বাস্থ্য ব্যবস্থা বাংলাদেশে কিন্তু গভর্নমেন্ট সেক্টরে মাত্র 30% ডক্টরস আমরা আছি যারা গভর্নমেন্ট সার্ভিসে আছি, যারা হেলথ সেক্টরে সার্ভিস দিচ্ছি, আর নিয়ার অ্যাবাউট 70-60% কিন্তু প্রাইভেট ডক্টররা দিচ্ছে। জি। সেটা কিন্তু এবং দিন কিন্তু বাড়ছে। এখন কিন্তু বিসিএসএ দিয়ে অলমোস্ট 1,10,000 ডক্টর আছে, সরি 40,000 ডক্টর আছে, বাকি 70,000 কিন্তু প্রাইভেট ডক্টর বাংলাদেশে। তো চিকিৎসা দেওয়ার ক্যাপাবিলিটি যেমন ডক্টরদের প্রাইভেটদের যেমন গভর্নমেন্টের যেমন একটা দায় আছে, তেমনি কিন্তু প্রাইভেট যারা কাজ করছে তাদের কিন্তু দায় কম না, তারা ভালোভাবে কাজ করতে পারছেও। এই ডক্টরগুলি যখন অনেকে দেশের বাইরে চলে যাচ্ছে, তারা কিন্তু একই মেধায় নিয়ে দেশের বাইরে কিন্তু ভালো করছে, তার সেখানে সিস্টেমটা তাদের জন্য ভালো বলেই তারা কিন্তু অল্প পরিশ্রমে আরও ভালো সেবা দিতে পারছে। সেই সিস্টেম যদি দেশে আনা যেত, আনা যায়, তাহলে আমাদের দেশে মনে হয় না যে ঘাটতি হওয়ার কোনো কারণ রয়েছে। মেধা ঘাটতি তো অবশ্যই নেই, সিস্টেমটা আসলে সিস্টেম মতো আনতে হবে, এবং সেটা করতে পারলেই এই সেবাটা নিয়ে যে এত যে কমপ্লেন হচ্ছে বা প্রশ্ন হচ্ছে এগুলো থাকবে না, এটা আমার বিশ্বাস। জি, অসংখ্য ধন্যবাদ। আমি একটু বিরতিতে যাব, বিরতি থেকে সাবরী আলোচনা ফিরতে চাই। প্রিয় দর্শক, আড়াই ল্যাঙ্গুয়েজ চ্যানেল করবার নিবেদিত দেশ সম্প্রতি নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকবেন। দেশ সাম্প্রতিক আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি অধ্যাপক ডক্টর বেনজির আহমেদ। আপনার কাছে আসে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বিদেশগামী যেসব রোগী রয়েছেন তাদের আস্থা আসলে ফিরবে কিভাবে? আরেকটি বিষয় বলি যে সরকার জনগণের দৌড় গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে যাচ্ছেন এবং একই সঙ্গে বলছেন যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে 101 শয্যা বিশিষ্ট করবেন, সারা দেশে 5টি বিভাগে 5টি বিশেষায়িত শিশু হাসপাতাল করবেন। অনেকগুলো উদ্যোগের কথা আমরা শুনছি, সেগুলো আসলে কিভাবে বাস্তবায়ন হবে একটু যদি বলেন। না, আসলে এই ধরনের উদ্যোগ এবং সিদ্ধান্ত বা আমাদের যে রাজনৈতিক এগুলো বিষয় থাকে, পরিকল্পনা থাকে, সেগুলো বাস্তবায়নটা ঠিকমতো না হলে এগুলো শুধু হয়তো কথা থেকে যাবে বা একটা অংশ হবে। যেমন 101 শয্যার উপজেলা হাসপাতাল, শুধু শয্যা বাড়ালে হবে না, তাহলে তার সাথে অনেক কিছু কাজ আছে এখানে। যেরকম সেখানে চিকিৎসক বাড়াতে হবে, নার্স বাড়াতে হবে, এবং সেটা অনেক। 31 বেড থেকে 101 বেড করলে তার মানে এখানে যদি এখন 10 জন ডাক্তার থাকে তাহলে এখানে 30 জন ডাক্তার দিতে হবে, লাগবে। যদি 15 জন নার্স থাকে 45 জন নার্স দিতে হবে। ক্লিনার যদি এখন 5 জন থাকে তাহলে 15 জন বা 20 জন ক্লিনার লাগবে। এখানে যদি সেবা ভালো দিতে হয়, এখানে ল্যাবরেটরি সার্ভিস ইমপ্রুভ করতে হবে। আমাদের কোনো উপজেলায় ল্যাবরেটরি কনসালটেন্ট নেই। তাহলে ল্যাবরেটরি কনসালটেন্ট যদি না থাকে, তাহলে আমরা যদি বিশেষজ্ঞকে পাঠাই উপজেলায় এবং তারা একটা টেস্ট করতে দিলেন, সেই টেস্টটা যদি ভালো না হয় তাহলে তো তিনি সেবা দিতে পারবেন না। তো এগুলো সামগ্রিকভাবে, অর্থাৎ একটা প্যাকেজ আকারে যদি আমরা এগুলো না করি, তাহলে আমরা দেখব, এর আগেও দেখেছি যে একটা সরকার সিদ্ধান্ত নেয়, তারপরে 2 বছর 3 বছর 4 বছর 5 বছর যায়, মন্ত্রী পরিবর্তন হয়, সরকার পরিবর্তন হয়, তাহলে ওগুলো গলার কাটা হয়ে থাকে যে হাসপাতালের বেড বেড়েছে কিন্তু বাকি কিছুই বাড়েনি। তো ঠিক এগুলো করতে হলে আমাদের মনে হয় মাননীয় মন্ত্রী, প্রধানমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন সেটাকে বাস্তবায়ন করতে হলে একটা বড় দাগে উদ্যোগ নিতে হবে, যাতে করে সবগুলো কম্পোনেন্ট এখানে থাকে, যাতে এটা ফাংশনাল হয়। তাহলে আমি 101 বেডের হাসপাতালের চেয়ে বলবো ফাংশনাল হাসপাতাল। এবং প্রান্তিকে যে প্রধানমন্ত্রী বলেছেন বিশেষজ্ঞদের যাওয়ার জন্য, সেটা বিশেষজ্ঞদের নিজেরা যেতে পারবেন না, এটা সরকারকে নিতে হবে। যেরকম ধরেন এখন কিন্তু উপজেলাগুলোতে সার্জারি কনসালটেন্ট, গাইনি কনসালটেন্ট, কনসালটেন্ট আছে, কিন্তু তারা তাদের সেবাটা দিতে পারছেন না। যেমন সার্জারি করবে অ্যানেস্থেটিস্ট নেই, সার্জারি করবে তার অ্যাসিস্ট্যান্ট নেই, সার্জারি করবে ওটি নেই। তাহলে যদি না থাকে তাহলে বিশেষজ্ঞ আমার ওখানে দিয়ে তো লাভ নেই। আমি গাইনোকোলজিস্টকে দেখেছি একটা উপজেলায়, উনি 8 বছর হলো ওখানে আছেন। তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি কি করেন? বলে, স্যার কিছুই করি না। আমি বললাম, কেন? আপনি গাইনি রুগী দেখেন না? বলে, স্যার আমার কাছে তো রুগী পাঠায় না। বলে, কেন পাঠায় না? বলে যে পাঠালে আমি তো পরীক্ষা করার জন্য বলি,
সার্জারি করতে হবে বলি, সেটা আমাদের এখানে নেই। সুতরাং বলে আপনার কাছে পাঠিয়ে লাভ কি, কোনো তো সমাধান হয় না। সুতরাং মেডিকেল অফিসাররা যা করতে পারেন করেন, আর বাকিটার জন্য রেফার করেন বা বাইরে যেতে বলেন যে এখানে এটার সমাধান নেই। তাহলে চিন্তা করেন 8 বছর তিনি বেতন নিয়েছেন, তিনি একজন বিশেষজ্ঞ চিকিৎসক, তাহলে এটা তার সময়টা নষ্ট হয়েছে। তো এখনও আমি বলবো এইভাবে আমরা বিশেষজ্ঞ চিকিৎসক যে সেবা দিক, এটা বললে এর সমাধান হবে না। আসলে সব কিছু মিলিয়ে যদি আমরা রেডি করে না দিই, তাহলে আমাদের এখন যে উপজেলা 31 বেড এটাই ভালোভাবে চলে না। ওটাকে 100 বেড করে যে ভালোভাবে চলবে বলা যাবে না। এরকম বহু হাসপাতাল আছে আমাদের, জেলা হাসপাতাল 50 বেড থেকে 100 বেড হয়েছে। সেই 100 বেডের ডায়েট নেই, ডাক্তার নেই, কর্মচারী নেই, যন্ত্রপাতি নেই, পড়ে আছে বিল্ডিং। তো এরকম ঘটনা যেন না হয়, আমরা আশা করব এটাকে ফাংশনাল যেন হয়। আরেকটা কথা, আপনি এর আগের বিদেশগামী রোগীদের আসলে ওইটা শেষ করে দেবো। আর প্রতিরোধ উত্তম, জি। এইটা বাংলাদেশ কিন্তু এই জায়গাটায় খুব ভালো করছে প্রতিরোধে। যেমন ইপিআই টিকা, ইপিআই টিকার মাধ্যমে অনেকগুলো রোগ আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি, নির্মূল করতে পেরেছি। বাংলাদেশে কালাজ্বর নির্মূল হয়েছে, এটার সাথে আমি যুক্ত ছিলাম। ফাইলেরিয়া রোগ নির্মূল হয়েছে, পোলিও রোগ নির্মূল হয়েছে। এরকম অনেক কিছু আছে যেটা আমাদের এটা অর্জন। তো কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে যে বাংলাদেশে এটাতে আমাদের বেশি জোর দিতে হবে। যেরকমের এবার আমরা দেখলাম হামের টিকা ঠিক মতো না দেওয়ার ফলে একটা বিশাল মহামারী, অসংখ্য বাচ্চা আমরা হারিয়েছি। তো সুতরাং প্রতিরোধে অবশ্যই আমাদের জোর দিতে হবে। যত প্রতিরোধ কর্মসূচি আছে এখানে, এবারে আমাদের বাজেট বরাদ্দ অনেক বেড়েছে। আমি আশা করব ওই প্রতিরোধের জায়গাটায় আমরা বাজেটটা যেন যথেষ্ট খরচ করি, কেননা আমরা এই চিকিৎসা দিয়ে শেষ করতে পারবো না। চিকিৎসার কোনো শেষ নেই, অসংখ্য রোগী। আর আপনি বিদেশ যাওয়া কমানো যায় কিভাবে, যে প্রশ্নটা করেছেন, এখানে একটাই কথা বা দুটো কথা আমরা বলতে পারি। একটা হলো আমাদের চিকিৎসার মান বাড়াতে হবে। আমরা যদি চিকিৎসার মান বাড়াই, এরকম উদাহরণ আছে, যেমন ধরেন হার্টের রিং পরানো। আপনি যদি 20 বছর আগের কথা চিন্তা করেন, এটা ভাবাই যায়নি যে বাংলাদেশে রিং পরানো যাবে, আর এখন জেলা পর্যায়ে রিং পরানো হচ্ছে। এরকম অনেক চিকিৎসা হচ্ছে যেটা আগে ভাবাই যায়নি। সেই ধরনের আমাদের হার্টের ওপেন সার্জারি, হার্ট সার্জারি হচ্ছে বাংলাদেশে, এরকম হচ্ছে। এবং আমাদের বেশ কিছু সরকারি বেসরকারি হাসপাতাল আছে যেগুলো খুব ভালো মানের। আপনি নিউরোসায়েন্স ইনস্টিটিউটের কথা বলতে পারেন, ঢাকা মেডিকেল কলেজের কথা তো আছেই, এটা স্বীকৃত। এরকম আরও অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো ভালো চিকিৎসা দেয়। আমাদের অনেকগুলো বড় বড় বেসরকারি হাসপাতাল আছে যারা এখন বিদেশ না যেয়ে এই হাসপাতালগুলোতে অনেকে সেবা নেন, তারা বাইরে যাচ্ছেন না। তার মানে হলো এই যে আমাদের হাসপাতালে সেবার মানটা বাড়াতে হবে। এটা যদি আমরা একেবারে নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত বাড়াই, তাহলে ক্রমান্বয়ে লোকজন একবার বাইরে যেয়ে যখন ফিরে আসবে, ফিরে এসে যখন দেখবে যে বাইরের চেয়ে এখানেই সেবাটা তার ভালো ছিল, তিনি আর যাবেন না এবং এটা ক্রমান্বয়ে কমে আসবে। আর একটা আমাদের দরকার, আমাদের চিকিৎসকদের প্রতি বিশেষত আহ্বান থাকবে যে রুগীদেরকে একটু তাদের সন্তুষ্টি অর্জন করা। যেমন কথা বলা, এইটা একটা কমন, যদিও আমরা জানি সময় স্বল্পতাটাই মূল কারণ, তারপরেও এটা রুগীর অধিকার। একজন রুগী যখন কোনো চিকিৎসকের কাছে যান, তাকে ফি দেন বা সরকারি হাসপাতালে যান, তার অধিকার জন্মায় যে তার কি হয়েছে সেটা জানা, কি তার করা হবে, প্ল্যানটা কি তার জন্য, এবং সেটা করলে তার কি সুবিধা হবে, কি অসুবিধা হবে, এমনকি তিনি মারা যাবেন এটাও তারা চিকিৎসকের কাছে জানতে চান, যে আপনার অবস্থা অত্যন্ত ভয়াবহ বা এই সমস্যা হয়েছে, এত সমস্যা হয়েছে। এগুলো যদি চিকিৎসকরা একটু রোগীদেরকে এটা দেন, অনেক চিকিৎসক আছে আমাদের অত্যন্ত ভালো মানের, তারা দুটো কথা বললে রুগী তাতেই অনেক সন্তুষ্ট হয়ে যান। তো আমার মনে হয় চিকিৎসকদের কাছে এই আহ্বান রাখি যে আপনারা রোগীদের সঙ্গে একটু কথা বলবেন, একটু তাদের সমস্যাটা কি, আপনি তার জন্য কি প্ল্যান করছেন, এবং সেইটা করলে তার, যেমন একটা সার্জারি, এই সার্জারি করলে তার কি উপকার হবে। একটা সার্জারি করলে পুরো সেরে নাও যেতে পারে, এটাও তাকে বলতে হবে যে আমরা এই সার্জারি করব, আপনার এই এই সুবিধা অসুবিধা দূর হবে, কিন্তু এটা কিন্তু পুরো দূর হবে না। এগুলো যদি আমরা রুগীকে ধীরে ধীরে বোঝাতে থাকি এবং তাদের সঙ্গে একটা র্যাপোর্ট বিল্ড করি, একটা সম্পর্ক তৈরি করি,
পেশেন্ট ফিজিশিয়ান কমিউনিকেশনকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস মনে করি, তাহলে আমি মনে করি অনেক রোগী এই বিদেশ যাওয়া যে প্রবণতা, এটা তারা গড়িয়ে বাংলাদেশি চিকিৎসা করতে উদ্বুদ্ধ হবে। অসংখ্য ধন্যবাদ। আমি ডাক্তার মোহাম্মদ সিরাজুল সালেকিন আপনাকে দিয়ে শেষ করব। আমরা একই প্রশ্ন আসলে বিদেশগামী রোগীদের কিভাবে আস্থা ফিরবে সেই জায়গায় যদি আপনি একটু বলেন। একই সঙ্গে আমরা দেখি যে ভুল চিকিৎসাও হয়, কিছু কিছু প্রাইভেট হাসপাতালও আছে ভুল চিকিৎসার শিকার হন রোগীরা, সেই জায়গা থেকে আসলে উত্তরণের উপায় কি? বিদেশগামীতে কমাতে গেলে আমাকে কাজ করার মতো সুযোগ দিতে হবে। আমি যুদ্ধ করতে চাই, আমাকে সে অস্ত্র সরঞ্জাম দেন। আমি স্যারের কথা বলবো যে আমাকে 31 বেডের যেটা হসপিটালটা যেটা আছে ওইটা যা যা লাগবে একবারে দিবেন। এমন আপনি ডক্টর দিলেন আজকে, নার্স দিলেন 1 মাস পরে, আর 2 মাস পরে এক্সট্রিমেশন দিলেন, 3 মাস পরে আমাকে ইনস্ট্রুমেন্ট দিলেন অন্য কিছু, তাহলে কিন্তু হবে না। সব আমাকে দিতে হবে একবারেই, একদিনেই, তাহলে কাজটা একবার শুরু করতে পারবো। এটা একটা বিষয়। আর ভুল চিকিৎসার বিষয়টা হচ্ছে কি, এখানে যতটুকু না ভুল চিকিৎসা হচ্ছে তার চেয়ে বেশি কিছুটা ভুল তথ্য ছড়াচ্ছে। যে স্যার বললেন যে হ্যাঁ, রোগীকে আমাকে বলতে হবে যে আপনার এই ওষুধ দিব, এতে ভালো এটুকু হতে পারে, ক্ষতি এটুকু হতে পারে, এবং কোনো ওষুধের পার্শ্ব প্রকৃতিহীন নয়। এগুলো যখন রোগী বুঝতে পারবে তখনই সে কাজে আগে বাড়বে। আবার একটা বিষয় আছে যে রোগীদের আবেগ থাকে অন্যরকম, যে আমি একটা রোগীকে নিয়ে গেলাম, ডক্টর তাকে প্রাণ বাঁচানোর জন্য একটা ওষুধ দিল, ওষুধে ভালো হবে নাও হতে পারতো, কিন্তু রোগী মারা গেছে, তাদের ধারণা হচ্ছে না এটা তো ওই ওষুধের জন্য মারা গেছে। কিছু বিষয় এখানে রয়ে যায়। বা এক সময় এমন দেখেছি আমরা, একটা রোগী মৃতপ্রায় অবস্থা নিয়ে আসছে, তাকে সিপিআর দিতে বলি, যেটা কার্ডিওভাস্কুলার রিসাসিটেশন বলা হয়। ডক্টর একটা কাজ করছেন, অন্যরা বলছেন না ডক্টর তো রোগীকে বুকে চাপ মেরে ফেললো। এইগুলো সমস্ত কম্বিনেশনগুলো আসতে হবে যে কোন কাজটা আমি কেন করছি, কী জন্য করছি। এটা ভুল চিকিৎসা না, এটা চিকিৎসার একটা অংশ। আর চিকিৎসা দিয়ে রোগী মরবেই না এই গ্যারান্টি কোনো ডক্টর কখন দিতে পারে না। এটা গ্যারান্টি দেওয়ার ক্ষমতা আমাদের কাউকে কেউ দেয়নি, আল্লাহ দেয়নি আমাদেরকে। আমরা সে চেষ্টা করে যাব। এখন আমার চেষ্টার মধ্যে ত্রুটি থাকার কথা না, আমরা করে যাবো সেভাবে কাজ, এবং সেভাবে হয়ও না। কিন্তু এই যদি কমিশন রাখতে পারি আমরা, তাহলে লোকজনের মধ্যে আস্থা তৈরি হবে, তারা বুঝতে পারবে যে ডক্টর যা করছে আমার রোগীর জন্য সেটা সঠিক ছিল এবং আমার রোগী ভালো হয়ে গেছে বা হতে পারেনি। কিন্তু এই তথ্যের যে আদান প্রদান সেটা থাকতে হবে সঠিক। এবং আমি যেখানে কাজ করতে যাব, যদি ডক্টর দেখেন যে হ্যাঁ আমার যা যা লাগবে সব কিছু আমার সাথে আছে, একটা আমার উপজেলা স্বাস্থ্য বাসার রোগী আসলে সাপে কাটা নিয়ে, আমার অ্যান্টিভেনাম নাই, আমি শুধু পায়ে একটা গিট মেরে বললাম আপনি যান সদরে, রোগী পথে মারা যাবে। যদি আমার থাকতো অ্যান্টিভেনাম দিয়ে দিতে পারতাম, তবে কিন্তু বেঁচে যেতে পারতো। ডাক্তার কিন্তু ভালো ফিল করতো যে আমার রোগীরা এসে বেঁচে গেছে। তো আমি কাজ করতে চাই, চিকিৎসা দিতে চাই, আপনি আমাকে ফুল সাপোর্টটা দেন। নার্স থেকে শুরু করে ওয়ার্ড বয়, ওষুধপত্র, মেশিনারিজ, ল্যাবরেটরি সার্ভিস সব থাকতে আপ টু মার্ক, ইভেন অ্যাম্বুলেন্সটাও, যে হ্যাঁ আমাকে এটা বাইরে পাঠাতে হবে, অ্যাম্বুলেন্স রেডি করা আছে, নিয়ে যাও। তাহলে কিন্তু রোগীরা আস্থা পায় যে না, এখানে গিয়ে আমি ফিরে যাইনি, বরং আমি ভালো লেগে গিয়েছি, বা ডক্টর যা করা করতে পেরেছে। আর ডক্টর কিন্তু সাহস নিয়ে কাজ করতে পারবে, তার সব কিছু রাখা আছে। এগুলো কিন্তু একটা বিষয়। তাই আমি বলবো যে সব কিছু আমাকে একবার দিতে পারলে, সাপোর্ট দিতে পারলে, আমি মনে করি বাংলাদেশের ডক্টরদের ক্ষমতা আছে, যোগ্যতা আছে সার্ভিস দিয়ে রোগীদের ভালো করার। সংকটের জায়গায় কিন্তু আপনি যে যে বিষয়টি বললেন যে যেমন অ্যান্টিভেনমের কথা বললেন, এই ধরনের অনেক বিষয় আসলে সংকটের জায়গা রয়েছে আমাদের উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, সেই জায়গা থেকে আসলে কিভাবে উত্তরণ ঘটবে? এই উত্তরণ তো আসলে ডক্টরদের কাজ না, সত্যি কথা বলতে। এটা যারা করেন হ্যাঁ। এটা তারাই করবেন। আমরা শুধু চাহিদাপত্র দিতে পারি, আমার এগুলো লাগবে, আমাদের এটুকু এতদিনে লাগবে। যখন আমরা চাহিদাপত্র দিই, আমরা যে সেভাবে পাই এবং সেটা অবশ্যই যথাযথ ব্যবহার হয় সেটা তারা দেখবেন। যদি আমরা পাই সেভাবে করে, আমি মনে হয় না আমাদের সেবা মানে ঘাটতি হওয়ার কোনো কারণ হয়ে গেছে। সেক্ষেত্রে মানে ঘাটতিগুলো কেন থাকে? সেটা সংকটের ক্রয় প্রক্রিয়া থাকতে পারে, সেটা সম্ভবত আমার হাতে এসে পৌঁছায় না, বা যতটুকু দরকার সেটা এসে পৌঁছায় না, কম এসে পৌঁছায়, বা ব্যবহারটা বেশি হয়ে যাচ্ছে। যেমন ঢাকা মেডিকেলের কথা যদি বলি, আমার শিক্ষিত বিছানা হয়তো 2 থেকে 2,500, রোগী ভর্তি হচ্ছে 4,000, ওষুধ কিন্তু আমাকে 4,000 দেওয়া হচ্ছে না, দিচ্ছে কিন্তু সে 2,500-এর জন্য ওষুধ দিচ্ছে, কিন্তু ভর্তি করলাম 4,000-ই। তো তাদেরকে কিন্তু আমি বলতে হচ্ছে না আপনার জন্য ওষুধ নাই। ঘাটতি এখানে তৈরি হচ্ছে আমার জন্য। তাই এই ঘাটতি দূর করতে হবে। ঘাটতি দূর করতে পারলে আমরা সেবা দিতে পারবো, ভালোভাবে দিতে পারবো। অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ সিরাজুল সালেকিন এবং অধ্যাপক ডক্টর বেনজির আহমেদ স্যার, দুজনকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আর ল্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সাম্প্রতিক আজ এখানে শেষ করছি। আবার দেখাবো আগামীকাল একই সময় কোনো অতিথি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।